Kenapa tak tidur lagi, ha? মন দিয়ে শুনবেন প্রথম ঘটনাটি। খুবই 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 স্পেশাল একটা ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে ধন্যবাদ, রাসেল ভাইকেও ধন্যবাদ আমাকে খুঁজে বের করার জন্য। আমি আসলে হারিয়ে যাই রাসেল ভাই মাঝে মাঝে। তো যে ঘটনাটি রাসেল ভাই আপনাকে হালকা হিন্ট দিয়েছি, সেই ঘটনাটিতে যাচ্ছি। ইসমাইল হোসেন নামে আমার পরিচিতের ফ্রেন্ড আর কি, তার কাছ থেকে ঘটনাটি পাই। তো ঢাকা শহরে একটি স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে পাশ করার পর একটি কোম্পানির চাকরি হয় আর কি, নোয়াখালীতে তার শিফটিং। তো নোয়াখালীতে পৌঁছাবার পরে, চাকরি পাওয়ার পর মোটামুটি ফ্যামিলির সবাইকে ঢাকা থেকে ছেড়ে নোয়াখালীতে তাকে চলে যেতে হয়। তো যে অফিসে চাকরি নেয় সেখান থেকে প্রায় বাসা খুঁজতে খুঁজতে 10 কিলো ভেতরে একটি বাসাতে তার মানে সে পেয়ে যায় একটি বাসা। রুমটা মোটামুটি খুব পছন্দ হয় তার। তো সাথে সাথে সে কনফার্ম করে ফেলে যে আমি রুম দুটি নিবো আর কি। তো যেদিন উনি ওইখানে যায়, তো মোটামুটি সবকিছু ফিক্স করে ওই বাসায় উঠেন আর কি। তো উঠার পরে রাসেল ভাই মোটামুটি সব আপনার আসবাবপত্র সব ওই জায়গা থেকে তার কিনতে হয়, কারণ ঢাকা থেকে তত কিছু নেওয়া সম্ভব না। কিনে ওইখানে সবকিছু গোছাতে রাত 12টা বেজে যায়। তো এর আগে কিছু ঘটনা রিওয়াইন্ড করি আর কি। ওই বাসাতে আসলে বাসাটা ওই গলিতে সবার লাস্ট একটি বাসা। বাসাটা বিল্ডিং এর আশেপাশে সবকিছুই টিনের বাড়ি। 2008 সালের ঘটনা বলছি। আশেপাশে টিনের বাড়ি থাকবার কারণে ওই বাসাটা সবার চোখে পড়ে। তো ওই এলাকায় কারেন্ট না থাকলে, পল্লী বিদ্যুতের এরিয়া, তো কারেন্ট না থাকলেই বললে চলে। রাত্রেবেলা কারেন্ট আসে, তা কিছুক্ষণের জন্য আসে, আবার অনেক সময় আসে না। এটা স্পেশালি ঘটে শীতকালে। আচ্ছা, তো ঘটনা যেটা আমি বলছি সেটা শীতকালের ঘটনা। তো যে লোকটা আপনার বাসাটা নেয়, সে শুরুর দিকে রুম দেখেই পছন্দ করে। আসলে যখন সন্ধ্যার দিকে বাসায় আসবাবপত্র নিয়ে আসে, তখন তার কাছে কেমন জানি লাগতে থাকে। আসলে বাসাটার মধ্যে একটু ডিসকমফোর্ট লাগতে থাকে, এটা কিরকম বাসায় উঠলাম, কেমন কেমন একটা আজীব ফিলিং। তো সবচেয়ে নোটিসেবল জিনিস হচ্ছে যে বাসায় ঢোকার সময় মাঝখানে কলাপসিবল গেট, বাম পাশে একটা ট্যাঙ্ক আছে, মানে টিউবওয়েল থেকে পানি উঠে নিয়ে আসে ওই ট্যাঙ্কে রাখে, পরে এটা সাপ্লাই দেয়। এবং ডান পাশে একটা ছোট কবর। তো কবরটা চারিপাশে আপনার দেয়াল দিয়ে পাকা করা, এবং লেখা আছে যে চাঁদ মিয়া মৃত্যু জন্ম সালটা ওনার আমি মনে করতে পারছি না আসলে, মৃত্যু সাল এখন 21 সাল। আচ্ছা, অনেকদিন আগের কথা না আর কি। তো উনি বাসায় সবকিছু গুছিয়ে রাতে 12টার দিকে মানে খাওয়ার জন্য বের হয়। আসলে বলতে গেলে ওনার বাসায় তখন আর রান্না কিছু হয়নি। আশেপাশের মানুষকে চিনে না, তো কেউ হেল্প করবার মতো নাই। তো ওনার সাথে একজন ছিল, সে ওনার সবকিছু গুছিয়ে সন্ধ্যার দিকে চলে যায়। তো উনি 12টার দিকে দেখে যে আসলে ভাতের ব্যবস্থা আছে, চাল আছে, কালকে ডিম আর টমেটো হয়ে গেলেই হয়ে যাবে। আচ্ছা, তো সে কি করে বাসার থেকে বের হয়। তো হাঁটতে রাসেল ভাই 12টা 5 তার মোবাইল ফোনে দেখে যে 12টা বেজে গেছে, পাবে কিনা। তারপরে সে রিস্ক নিয়ে বের হয়। হাঁটতে কোন সময় পৌনে 2টা বেজে গেছে সে সেটা জানে না। আচ্ছা, সে দেখে যে সামনে হাইওয়ে। তো হাইওয়েতে সে দাঁড়িয়ে দেখে যে আশেপাশে কোনো দোকানপাট কিছুই খালি নেই। তো একটা ট্রাক স্ট্যান্ডে একটা ছোট্ট দোকান খোলা, আর ওখানে সে মানে খাওয়া দাওয়া করে। রাতের খাওয়া কোনো রকম পরোটা, লটপটি বলে অনেকে রাস্তায়। তো এটা খেয়ে সে বাড়ির দিকে রওনা হয়। হবে তো এত চিন্তা করছে যে আমি 1.5 ঘন্টা ধরে এত দূর হেঁটে ফেললাম, তো টায়ার্ড লাগতেছে। আমি যদি এখন আবার ব্যাক করতে যাই আরো ঝামেলা হয়ে যাবে। তো বেটার আমি একটু ওয়েট করি, দেখি রিক্সা পাই কিনা। আচ্ছা, তো হঠাৎ করে দেখলো একটা রিক্সাওয়ালা।
রিক্সার ওয়ালার গঠনটা বলি রাসেল ভাই একটু, যে ওনার বয়সটা অলমোস্ট 60 বছরের উপরে হবে। তো রিক্সায় ওঠার আগে যে জিজ্ঞেস করলো যে মানে সে জিজ্ঞেস করতে যাবে এদিকে যাবেন কিনা, কিন্তু ওনার মাথার মধ্যে এলাকার নামটা ভুলে গেছে উনি। তো হঠাৎ করে রিক্সাওয়ালাটা এলাকার নামটা বলে দেয়, আপনি কি ওইদিকে যাবেন কিনা। তো উনি বলে যে উনি হতভম্ব হয়ে যায়, আপনি কিভাবে জানলেন। জানার জানার কোনো কথাই না, হঠাৎ করে জানতে পেরে। তো রিক্সাওয়ালা জিনিসটা তেমন কিছু গুরুত্ব দেয় না। তো সে নিজেকে বোঝাতে থাকে যে হতে পারে সে আমাকে ফলো করেছে, তো কাস্টমার নাই হয়তো এই জায়গা পর্যন্ত চলে আসছে আমাকে নিতে। তো আমি রিক্সায় উঠি। তো সেই রিক্সায় ওঠার পরে রিক্সাওয়ালা প্রায় ঘন্টা খানেক তাকে নিয়ে টানে। যে আমি 1.5 ঘন্টায় হেঁটে চলে আসছি এই জায়গায়, তো রিক্সা দিয়ে 1 ঘন্টা তো কোনো কথাই না। আর ইলেকট্রিসিটি নাই যেহেতু রাসেল ভাই, সব ঘুম, রাত্রেবেলা 2টা বাজে ওই জায়গায় পুরো অন্ধকার। কোথায় যাচ্ছে রিক্সাওয়ালা তার কোনো ধারণাই নেই। আর সে অতটা ভালো করে রাস্তাটা খেয়ালও করেনি আসার পথে, কিন্তু সে হেঁটে গেছে। আচ্ছা, তো বুঝতে পারছে যে আমি সোজা যদি হাঁটা দিয়ে বাড়ি পর্যন্ত যাব, কিন্তু রিক্সা দিয়ে তো আমি সোজাই আসতেছি, কিন্তু রিক্সাওয়ালা যে আসলে কোথায় নিচ্ছে আমাকে, হয়তো সে হয়তো শর্টকাট জানে, ডানে ঢুকাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে আমি কোথায় যাচ্ছি। তো আমি রিক্সাওয়ালাকে খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, উনি জিজ্ঞেস করলো যে কাকা আপনি আসলে নিতে পারবেন তো আমাকে জায়গা মতো। তো রিক্সাওয়ালা বলে আপনি একটু টাক মেরা বসেন। আচ্ছা, তো উনি রিক্সাতে বসে থাকে এবং ভয়ে আল্লাহকেও ডাকতে থাকে যে হঠাৎ করে যদি কোনো সন্ত্রাস এসে অ্যাটাক করে তো মোবাইল ফোনটাও যাবে, টাকা পয়সাও যাবে, সাথে যেসব জায়গা আছে। তো তিনি দোয়া পড়তে পড়তে একটা সময় রিক্সাওয়ালা একটা জায়গায় থামে। উনি দেখে দূর থেকেই দেখতে থাকে আকাশের চাঁদের আলোয় ওখানে প্রায় 1000 খানেক মানুষ দাঁড়ানো। বাপ রে বাপ! এবং তখন তো গ্রাম অনুযায়ী অনেক মানুষ, গ্রাম অনুযায়ী অনেক মানুষ আছে এবং অনেক রাত মানে কি 2টার দিকে সে রিক্সায় ওঠে 1 ঘন্টা পর। ওই সময় এত মানুষ গ্রামে সাধারণত জেগে থাকার কথাই না। তো এত মানুষ জেগে আছে, ভিড় মানে এত মানুষের মাথা দেখা যাচ্ছে যে উনি বুঝতে পারছেন আসলে আমি কোন সেফ জায়গায় আছি না সেফ জায়গায় নাই। উনি ধারণা করতে পারছে না, মনে মনে কান্না করছে, মানে কান্নাটা জাস্ট বের হচ্ছে না, জাস্ট এরকম অবস্থা। তো রিক্সাওয়ালা নেমে বলে কাকা আমার সাথে একটা জানাজা পড়বেন। হঠাৎ করে তো উনি খুব আচমকা খেয়ে যায়, আমি জানাজা পড়তে বলতেছে। তো সে ভারাক্রান্ত মনে বলে কাকা আপনি আমাকে বাসায় নামাই দিয়ে আসেন, আপনি এসে জানাজা পড়েন। তো উনি বলে মুদ্রারে কষ্ট দিতে চান, আপনার জানাজা পড়লে তো আপনারই সব, মুদ্রারও সব, জানাজাটার পরে যান। তো উনি নিচে নামে, দেখলো যে ওইটা বলতে বলতেই রিক্সাওয়ালার মধ্যে নাই, চলে গেছে ভিড় খেলের ভিতরে। তো সেও ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে ভেতরে যায়। সে বলছে আমি ভিড় ঠেলতেছি, আসলে কারে ঠেলতেছি আমি জানি না অন্ধকারে, আর কে আমার কে পাশ কেটে আমাকে জায়গা দিচ্ছে। সে আগানোর পর দেখে সত্যিকারের একটা লাশের খাটিয়াটার মধ্যে একটা লাশ শুয়ে আছে। আর যে লোকটা তাকে নিয়ে এসছে সে একটা রুম থেকে বেরোলো, পাঞ্জাবি পরে একদম রেডি হয়ে আসছে। মানে একদম মানে ইমাম সাহেবের যেরকম ইমাম সাহেবের থাকে ঠিক একইভাবে সে বেরোলো রুম থেকে, মনে হচ্ছে যে সে এখনই পুরো ফুল প্রস্তুত নিচ্ছে তার জানাজার জন্য। আচ্ছা, তো জানাজার জন্য বলে যে কি আপনি উজু করেন। তো সে উজু করলো, উজু করার পরে লাশের খাটিয়া ধরেন, কারণ এখানে তো লাশের খাটিয়া ধরার লোকজন নাই। উনি তো বলে কি আমি তো এত মানে ওনার আসলে মনের অবস্থাটা আসল ভাই আমি আপনি কেউ ফিল করতে পারবো না। ওই মুহূর্তে এত রাতের বেলা ওই জায়গায় দাঁড়া থাকে সাধু ওই লোকটাই আসলে ফিল করতে পেরেছে যে আমি লাশের খাটিয়া তুলবো। এখন বলে যে আশেপাশে লোকজন নাই, আমি চারিপাশের দিকে হাজার মানুষ, লোক লাশের খাটিয়া ধরার লোক নাই। তো সে কি করলো, ভয়ে ভয়ে সে রাসেল আসলে ওনার কথা ছাড়া কথা ধরা ছাড়া কোনো উপায় ছিল না, ওনার কথা শোনা ছাড়া কোনো উপায় ছিল না। সে কি করলো, লাশের খাটিয়াটা টান, বলে যে আপনি ওই রিক্সাওয়ালা বলে দিচ্ছে আপনি সামনের বাম পাশের হ্যান্ডেলটা ধরবেন, হাতলটা ধরবেন। তো সে ধরলো, বলে যে আমি লাশটা উঠালাম, আমার কাছে মনে হচ্ছে আমি একটা তুলা রাখলাম আমার কাঁধের উপরে, কোনো ওজন নাই, কোনো ওয়েটই নাই। আচ্ছা, আমি কি ধরতেছি তাহলে লাশ
কাতের মধ্যে। হুম। তো আমাকে খুব জোরে, আমি হাঁটা শুরু করবো এমন সময় খুব জোরে একটা ঝাড়ি দিল আমাকে রিক্সাওয়ালা, যে এই আপনি কালিমা শাহাদাত পড়েন না কেন? আমি আরো জোরে কালিমা শাহাদাত পড়া শুরু করলাম। আমার পড়াশোনা শুনে সবাই পড়া শুরু করলো, এবং যারা আমার পিছনে আছে তারা একটা ডিস্টেন্স মেনটেন করে আসছে, সাথে দিয়ে কেউ হাঁটছে না। আচ্ছা। আমি হাঁটছি, প্রায় 15 মিনিট হাঁটার পরে দেখলাম একটা জায়গায় কবর খোঁড়া আছে। হুম। আশেপাশে আমি কিছু দেখতে পাচ্ছি না, চাঁদের বেলা আমি হালকা কবরটাই দেখতে পাচ্ছি, মাটি উপরে উঠানো, একটা কবর খোঁড়া, চারিপাশে বেড়া লাগানো। আমি কি করলাম, বাড়ির উনি বলতেছে যে আমি লাশের খাটিয়াটা ওইটার কবরটার পাশে রাখা হলো, এবং ওই হুজুর বলল যে সরি আসলে আমি একটা জিনিস মিশে গেছি, জানাজা হবে। আচ্ছা। আমি মিস করে গেছি। তো জানাজা পড়তে যাবে, তো কবর দেওয়ার আগে একটা মাঠের সামনে সবাই জমায়েত হলো। বলে যে উনি বলছে যে আমি জাস্ট লাশের খাটিয়াটা রাখলাম, আমাদের যে রিক্সাওয়ালা সে আমাকে যে নিয়ে এসছে সেই জানাজা পড়াবে। আমার পাশে আস্তে আস্তে দেখলাম অনেক মানুষ জড়ালো। আমার কাছে মনে হচ্ছে না আসলে না 1 লক্ষের বেশি মানুষের, তার কথা আর কি, সে মুখে 1 লক্ষের বেশি মানুষ আছে। এরকম 10টা কাতার হলো। আসলে মানুষ তো উনি গণে নাই, কিন্তু মনে হচ্ছে যে অনেক মানুষ, 10টা কাতার হবে। জানাজা শেষ হলো, আবার লাশটা কাঁধে নিয়ে আমি কবর পর্যন্ত আসলাম। এখন আমাকে রিক্সাওয়ালা বললো যে তুমি মাটিতে নামো, কবরে নামো। তো সে বললো যে কবরে নামো মানে? বলে হ্যাঁ, আপনি কবরে নামেন, তুমি কবরে নামো। তো সে কবরে নামলো। কবরে নামার পর একটা লোকও তার সাথে কবরে নামলো, এবং সেই চাচা রিক্সাওয়ালা তাকে সেই লাশটা হাতে দিল। এবং রাসেল ভাই বিশ্বাস করবেন না, ওই লাশটা নড়ছিল, যে এই লাশটা হাত পা নড়ছে এই সাদা কাপড়ের ভেতরে। আমি কি করছি আমি জানি না, আমি জাস্ট আমার এই নিঃশ্বাসটা আল্লাহর নামে ছেড়ে দিয়েছে। আমি যদি মারাও চাই আমার এখন আক্ষেপ থাকবে না। এখন কি হচ্ছে আমি তার নিজের সাথে, সে বলতে যে আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না। সে লাশটা নামালো, বললো যে লাশটা একটু পশ্চিম দিকে কাত করে দেন এবং উপরে গিটটা খুলে দেন। উপরে গিটটা খোলার পরে হালকা মাথাটা বের হওয়ার কারণে দেখলাম যে মুখটা একটা হাসি দিয়ে আছে একটা মানুষ ঘুমন্ত অবস্থায়, চাঁদের আলোতে হালকা একটু বুঝতে পারলাম। তাও আমি শিওর না, উনি বলছে তাও আমি শিওর না যে আসলে আদৌ হাসি দেয়া কিনা। আমার সবই মনের ভুল সম্ভবত। আমাকে টান দিয়ে হাত দেয়, আমি এখনো সেই জিনিসটা ফিল করতে পারছি যে আমাকে টান দিয়ে কবর থেকে উপরে ওঠালো। মাই গড। এবং বললো যে 10 কদম, আমার কদমটার কথা মনে নাই, কত 20 কদম পেছনে যেতে বললো। আচ্ছা। অটোমেটিক দেখা গেল যে কবরের মধ্যে সব মাটি আস্তে আস্তে কবরের উপর উঠে গেছে, সুন্দর হয়ে কবরটা হয়ে গেল। চারিপাশে বেড়াটা আবার সুন্দর করে লেগে গেল, অসম্ভব সুন্দর ভাবে, মানে কোনো কষ্ট ছাড়াই কবর হয়ে গেল, এবং সবাই মোনাজাত ধরলো। আচ্ছা। এবং তার সাথে পিছনের সবাই মোনাজাত ধরলো। আচ্ছা। মোনাজাত ধরে শেষ হওয়ার পরে ওনার কাঁধের মধ্যে হাত রেখে চাচা বলল, বাবা চলো বাসায় যাই। তো উনি খুব কান্না স্বরে, কাকা আমাকে বাসায় নামাই দিয়ে আসেন। তো বললো এইটাই তো তোমার বাসা, টেনশন কিসের, দেখো তুমি ভালো করে খেয়াল করো। আর আস্তে করে কানে দেখলো যে দূর থেকে ফজরের আজান, মাইক ছাড়া যেসব মসজিদ আছে ফজরের আজান আস্তে আস্তে কানে আসতেছে। হঠাৎ করে সে পিছন থেকে সোজা তাকানোর পর দেখলো যে তার বাসার সামনে সে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে আমি চলে এই কবর থেকে বললো, হ্যাঁ তখন হয়তো কিছু একটা। সাথে সাথে দেখলো যে তার নিজের বাসার সামনে কবর, এবং আস্তে আস্তে হালকা হালকা আলো বোঝা যাচ্ছে, কেউ হয়তো লাইট জ্বালিয়েছে বা কিছু একটা ওই বিল্ডিং এ নিচে সেই কবরের জায়গায়। তাহলে সে চিন্তা করছে, তাহলে আমি এই যে 1921 সালে যে মারা গেছেন তাকে কি এতক্ষণ নিয়ে আসলাম, আমি নিজে আবার দাফন করলাম, আমি আবার তাকে দাফন করলাম নাকি? তো তার মাথার মধ্যে সারাক্ষণ এই জিনিসটা করছে, এবং সে বাসার ভিতরে ঢোকার কোনো চান্স পেল না। একটা পর্যায়ে দেখলো সেই লোকটা, সে চাচা আস্তে আস্তে হেঁটে হেঁটে সে কবরটার ভিতরে ঢুকে গেল, চোখের
সামনে এটা দেখতে পেল। আচ্ছা, তো এই চাচার তো ঘটনা ওখানে এসে সে হতভম্ব অবস্থায় তার ওই বাসার সামনে দাঁড়িয়ে, বাসায় ঢোকার কোনো সাহস তার নাই। সে আস্তে করে আল্লাহর নাম নিচে নিচে মসজিদে চলে গেল পাশে। ওই মসজিদে সে নামাজ পড়ার পরে দিনটা কোনো রকমে, ওই রাতটা কোনো রকমে কাটিয়ে সকাল সাথে সাথে তো সকাল হয়ে গেল। কিছুক্ষণ পরে হুজুরকে নিয়ে বাসায় যে আসবাবপত্র সব নামে নিয়ে এসে হুজুরকে জিজ্ঞেস করলো যে আমি এই জিনিসটা সারা রাত আজকে এই জিনিসটা এই অবস্থায় ছিলাম, আপনারা ডেসক্রিপশন কি দিবেন? আমি কি স্বপ্নে ছিলাম নাকি অরিজিনালি ছিলাম? তো হুজুর বললে আপনি কিসে ছিলেন আমি জানি না, আপনি চলে যান এখান থেকে। আপনার যদি যাইতে ইচ্ছা করে, এত ভয় লাগে, সে আর থাকার সাহসটা, ওখান থেকে সে চলে যায়। আর ওই বাসার আশেপাশে সে আর ফেরে নাই কখনো। এটাই ছিল রাসেল। অনেক সুন্দর একটা ঘটনা এবং অনেক চমৎকার একটা ঘটনা। আমি শুরুতেই চলে যাব ঘটনায়, এবং এমন একটা ঘটনায় যে ঘটনাটি আপনাদের মধ্যে থেকে কেউ একজন পাঠিয়েছেন যিনি আজকে এখানে উপস্থিত হতে পারেননি। আমি চলে যাচ্ছি ঘটনায়। আমাকে লিখছেন যিনি, তার নাম রাশেদুল ইসলাম রাশেদ, এবং তিনি লিখছেন যে আমি একজন ছাত্র। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে আসি। মানুষ মারা যাবার পর মানুষের আত্মার কোনো ক্ষমতা থাকতে পারে বা কারো ক্ষতি করতে পারে, এটা আমি কোনোদিন মানতে পারিনি। অনেকে ভূত দেখে আর তাদের কাছ থেকে গল্প শুনে হেসে উড়িয়ে দিতাম, কিন্তু নিজে একদিন ভূত দেখবো তা আমার জানা ছিল না। এই ঘটনাটি আজ থেকে প্রায় 1.5 মাস আগের ঘটনা। রাত আনুমানিক 2টা বা 3টা হবে। সেই পরিস্থিতিতে ঘড়ি তো দূরের কথা, আমি বেঁচে আছি নাকি মারা গেছি তা বলতে পারছি না। আমি একটা বিশাল ঘরে একা থাকি। আমার ঘরে একটা বক্স খাট, সোফা সেট, টিভি, আমার কম্পিউটার, শোকেস, আরো কিছু চেয়ার ছিল। আমি খুব অলস টাইপের ছিলাম, বুঝতেই পারছেন যে কত বড় ঘর। এত বড় একটা ঘরে লাইট জ্বালিয়ে ঘুমানোর দরকার ছিল না, কারণ আমার ঘরে 4টা জানালা ছিল আর যেগুলোর গ্লাস দিয়ে অনেক আলো আসতো। আর সেই আলোর উৎস ছিল আমার ঘরের ডান দিকে কিছু দোকানপাট, যেগুলোতে সারা রাত আলো জ্বালানো থাকতো। প্রতিদিনের মতো সেদিনও আলো বন্ধ করে ঘুমিয়ে পড়েছি। তখন ছিল ঠান্ডার রাত। হঠাৎ রাতে ঘুম ভেঙে গেল, বেশ ঠান্ডাও লাগছে। আবার ভাবলাম শরীর থেকে লেপ সরে গেছে, কিন্তু না, লেপ আমার শরীরে আছে আর চোখ তখনও আমার আলসেমিতে বন্ধ। লেপ গায়ে আছে, কিন্তু এত ঠান্ডা লাগছে কেন? ব্যাপারটা বোঝার জন্য চোখ খুললাম, দেখি ঘরটা অনেক অন্ধকার আর থমথমে। বুঝতে পারলাম ইলেকট্রিসিটি নেই। আবার একটু একটু করে ভয় পেতে শুরু করলাম। ঘুম আসছে না। আমার মাথার চুলগুলো কেন যেন ভীষণ চুলকাচ্ছে। বিরক্ত হয়ে খুব জোরে চুলকালাম। প্রায় 10 কি 12 সেকেন্ড পর একটা শক খেয়ে গেলাম। আমার শরীরটা পুরো চমকে উঠলো, আর সাথে সাথে আমার মনে হলো যে আমার শরীরের রক্তগুলোতে যেন একটা ঢেউ বয়ে গেল, যার একটা ঢেউ গলা থেকে পা পর্যন্ত এসে আঁচড়ে পড়লো। আমি কার মাথায় হাত দিয়েছি? এই কার মাথা চুলকালাম? এ তো আমার মাথা নয়। মাথা পুরোটা ন্যাড়া, যেন মাথায় টাক বা অন্য কোনো চুল নেই। আমি মনের ভুল ভেবে আবার আমার মাথায় হাত দিলাম। এবার আমি আসলে প্রায় পাগল হয়ে গেলাম যখন আমি দেখলাম যে হ্যাঁ, মাথায় চুল বলতে কিছু নেই। আর সবচেয়ে বেশি ভয় পেলাম যখন দেখলাম আমি আমার মাথায় হাত রেখেছি, কিন্তু আমি হাতের কোনো স্পর্শ পাচ্ছি না। তার অর্থ দাঁড়াচ্ছে এই যে আমি যে মাথাটা নাড়ছি সেটা আমার মাথা নয়, আর সেটা আমার মাথার জায়গায়। আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি আমার গলা, কান, নাকে হাত দিয়ে বুঝলাম এটা 120 বা তার অধিক বয়সের কোনো বৃদ্ধের শরীর। এবার আমি দরদর করে থামতে লাগলাম। চিন্তা করছি চিৎকার দিয়ে এক লাফ দিয়ে উঠবো, পৃথিবীর সবকিছু ধ্বংস করে ফেলবো। আমার সাথে সব কি হচ্ছে? মনে মনে
বলছি, সাহস আর শক্তি হারালে চলবে না। আমার শক্তি আর সাহস পুরোটাই পানি হয়ে গেল যখন আমি সেই অদ্ভুত শব্দটা ফিল করলাম, এবং আমার শরীর পুরোটা অবশ হয়ে গেল। আমি সামান্য নড়াচড়ার সাহসটুকু হারিয়ে ফেললাম। শব্দটা ঠিক কতটা অদ্ভুত তা আমি আর বলে বোঝাতে পারবো না। তবে খুব শীতে আমাদের যেমন দাঁত যেমন কটকট করে কাঁপে, অনেকটাই এরকম শব্দ। আর শব্দটা আমার কানের কাছে শুরু হয়ে এক কানের ভেতর দিয়ে অন্য কান দিয়ে বের হয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। এবার আমি আমার হাত দিয়ে আমার কান টিপে ধরবো, কিন্তু আমার হাত দুইটিকে আর খুঁজে পাচ্ছিলাম না। মনে হলো মানুষের হাত বলে কোনো অঙ্গ নেই, আমি হাত ছাড়াই জন্মেছি। এরপর আমি আমার শরীরের প্রতিটি অংশের ওপর নিয়ন্ত্রণ হারাতে লাগলাম। আমি বুঝতে পারছি যে আমি আস্তে আস্তে সেন্সলেস হয়ে যাচ্ছি, এবং এক সময় নোটিস করি যে আমি এখন সেন্সলেস হয়ে পড়ে গেছি। কিন্তু এটা কিভাবে সম্ভব যে সেন্সলেস অবস্থায় আমি আমার অনুভূতিগুলোকে মার্ক করেছি? তাহলে কি আমার বডিতে দুইটি আত্মা ভর করেছে, যার মাধ্যমে আমি আমাকে নিয়ন্ত্রণ করছি? আমি জানি যে মানুষ যখন ভয় পায় তখন তার নিঃশ্বাস গরম হয়ে যায় আর ঘন ঘন পড়তে থাকে, কিন্তু আমার স্পষ্ট মনে আছে পুরো ঘটনার সময় আমার একবারও নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হয়নি। তার মানে কি ঘটনার স্থায়িত্ব 2 বা 1 সেকেন্ড? আর যদি স্থায়িত্ব 2 বা 1 সেকেন্ডই হয়, তাহলে কি করে সম্ভব এত অল্প সময়ে এতগুলো ঘটনা ঘটার? নাকি আমার উপর কোন মৃত মানুষের আত্মা ভর করেছিল, যার নিঃশ্বাস চিরকালের জন্য বন্ধ? ভালো লাগলে ঘটনাটা পড়ে শোনাবেন। ঘটনাটি লিখেছেন রাশেদ, পীরগঞ্জ, রংপুর থেকে। আমরা ঘটনাটা পড়ে শোনালাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আছে আমার কাছে, সেটি আনফরচুনেটলি যিনি লিখেছেন তিনি আসতে পারেননি, সো তার ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি, এবং তিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবে আমি পড়ে শোনাচ্ছি তার ঘটনাটি। প্রথমে শুরু করতে চাই রাসূল ভাই এবং মুদাফিমের সবাইকে সালাম দিয়ে এবার ঘটনায় আসি। আসলে মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে যার ফলে মানুষের চিন্তা ভাবনা বদলে যায়। আমার জীবনে ঘটে যাওয়া যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেটা কিছুটা হলেও আমার চিন্তা ধারণাকে বদলে দিয়েছে, কারণ ঘটনাটি ভৌতিক বিষয়ে আমাকে আমার বিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমার নাম সিনথিয়া, আমি ঢাকায় থাকি। ঘটনাটি ঘটে আমার বিয়ের পর শ্বশুর বাড়িতে। আমার হাজবেন্ডের বাসা গুলশানে, যদিও বিয়ের আগে ওই বাসায় আমার যাওয়া আসা ছিল, কিন্তু কখনোই অস্বাভাবিক কিছু শুনিনি। ওদের বাসাটা 2য় তলা হবে, 2য় তলা, তবে ছাদের অর্ধেকটাতে বড় একটা হল রুম আছে, যার ভেতরে আমাদের বেডরুম। আমাদের বেডরুমের সাথে বাথরুমটা বেশ বড় এবং লম্বা। এক পাশে অনেকটা খালি জায়গা, যেখানে আমরা একটি ড্রেসিং টেবিল রেখে দিয়েছিলাম, যেটি আমাদের বিছানা থেকে দেখা যেত। ড্রেসিং টেবিলের আয়নাটি বেশ বড় ছিল, আমাদের বাথরুমের জানালাটিও বেশ বড়। বলে রাখা দরকার, আমার হাজবেন্ডের একটি ডোবারম্যান কুকুর ছিল, যেটি এখন আর নেই। ওর নাম ছিল মিশেল। মিশেল খুবই ট্রেন্ড একটি প্রাণী ছিল এবং আমাদের সব কথা শুনতো, বুঝতো। সারাদিন ও ছাদে ছাড়া থাকতো, কিন্তু রাতে আমরা ওকে আমাদের রুমে রাখতাম। ও আমাদের বেডের পাশে ঘুমাতো। রাতে মিশেল কখনোই বাইরে যেতে চাইতো না। সকালে ওর বাথরুমে যাওয়ার দরকার হলে কোনোভাবে খাটের চাদর টানতো, তখন আমরা গেট খুলে তাকে বাইরে নিয়ে যেতাম। আমার রাতে ঘুমানোর আগে দোয়া পড়ার অভ্যেস আছে। দোয়া না পড়ে আমি ঘুমোতে পারি না। ঘটনাটি যেদিন ঘটেছিল, আমার হাজবেন্ড ঘুমে যাওয়ার পর আমি একা জেগেছিলাম। মিশেল খাটের পাশে শুয়েছিল, আমি যথারীতি দোয়া পড়ছিলাম। রুম অন্ধকার ছিল, কিন্তু বাথরুমের জানালা দিয়ে
বাইরের আলো আসতো বলে বাথরুমের সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল। আমার দোয়া পড়তে পড়তে কেন যেন হঠাৎ চোখ গেল বাথরুমে রাখা ড্রেসিং টেবিলের আয়নাটাতে। হঠাৎ দেখলাম আনুমানিক 10-12 বছরের একটি মেয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। ওর চুল এলোমেলো, অপরিষ্কার এবং পিঠ পর্যন্ত লম্বা ছিল। গায়ের জামাটা ময়লা, হাত কাটা এবং কয়েক জায়গাতে ছেঁড়া ছিল। তবে জামার রং বুঝতে পারিনি। স্পষ্ট দেখলাম ও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। ওর বাঁ হাত দিয়ে ওর ডান সাইডে চুল ধরছে। আমি ওকে খুব একটু ভালো করে খেয়াল করলাম। ঠিক বিশ্বাস হচ্ছিল না কি দেখছি। হঠাৎ ও আয়নার মাধ্যমে আমাকে দেখলো এবং এক দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকলো। আমি সাথে সাথে ভাবলাম, আর না, আমার হাজবেন্ডকে ডেকে তোলা দরকার। কিন্তু আমি কিছু বলার আগেই খাটের পাশে শুয়ে থাকা মিশেল বাথরুমের দিকে তাকিয়ে জোরে জোরে চিল্লাতে শুরু করলো। ওর ডাকে আমার ভয়ে অবস্থা খারাপ। আমার হাজবেন্ডের সাথে সাথে উঠে লাইট অন করে মিশেলকে চুপ করতে বলল, কিন্তু মিশেল কোনোভাবেই আর সেই মুহূর্তে রুমে থাকতে চাইল না। বাধ্য হয়ে আমার হাজবেন্ড ওকে গেট খুলে বের করে দিল। ঘড়িতে তখন দেখি 2:45 বাজে। আমি আমার হাজবেন্ডকে কিছু বললাম না, শুধু ওকে বললাম বাথরুমের গেটটা বন্ধ করে দাও। পরদিন সকালে আমি বাসার সবাইকে রাতের ঘটনাটা বললাম। ওই দিনই আমার শাশুড়ি রুমে এসে দেখলো এবং আমাদেরকে বলল রাতে বাথরুমের দরজাটা খোলা না রাখতে। মুরব্বীরা বলে যেহেতু আমার নতুন বিয়ে হয়েছিল, আমার খুব সাবধানে থাকতে হবে। তারপর আমাদের রুমে অনেক দোয়া কালাম লাগানো ছিল। এরপর আর কখনোই খারাপ কিছু দেখিনি, কিন্তু কিছু প্রশ্ন রয়ে গেছে। আমি কি ভুল দেখেছিলাম? তবে মিশেল কেন ওই মুহূর্তে বাথরুমের দিকে তাকিয়ে অস্থিরভাবে চিল্লাচ্ছিল? এই ছিল ঘটনা, এবং ঘটনাটি আমি পড়ে শোনালাম। আমাদের শুরুতেই আমি প্রতিবারের মতো আজকে একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই, যিনি আজকে স্টুডিওতে আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেনি, বাট যিনি তার ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, তার ঘটনাটি আমি পড়ে শোনাচ্ছি। আমাকে যিনি দিচ্ছেন আমি ঠিক তার ভাষায় তার মতো করে বলছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? জানি আপনি সবসময় ভালো দলে সবাইকে ইনফ্লুয়েন্স করেন ফুর্তি থাকার জন্য। তবে এমন কিছু সিচুয়েশন মানুষের লাইফে ক্রিয়েট হয় যখন চাইলেও মানুষের পক্ষে ভালো থাকা সম্ভব নয়, ফুর্তিতে থাকা তো অসম্ভব। আমি রায়ান আমার লাইফে ঘটে যাওয়া এমনি একটা সময়ের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। 1 বছর আগের ঘটনা। এখন আমরা মোহাম্মদপুরে থাকি, এর আগে ছিলাম শ্যামলী আদাবর এলাকায়। 1 বছর আগে আমরা বাসা শিফট করি, অ্যাকচুয়ালি শিফট করতে বাধ্য হই। প্রথমে আমি আমার বাসার বর্ণনাটি দিই। এটি 8 তলা একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। প্রতি ফ্লোরে 2টি ইউনিট। এক এক ফ্ল্যাটের মালিক একজন। কেউ কেউ আবার কয়েকটা ফ্ল্যাটের মালিক। আমাদের মালিক থাকতেন ইউএসএ তে। বাসা নেবার পর থেকে আমরা অন্য ফ্ল্যাটে খুব একটা যাওয়া আসা করতাম না। মাঝে মাঝে অন্যান্য ফ্ল্যাটের মানুষের সাথে হয়তো ছাদে পরিচয় হতো, কখনো ফ্ল্যাটের কোনো প্রোগ্রামে। মূল ঘটনায় আসি। বাসায় ওঠার কিছুদিন পর থেকেই আমরা লক্ষ্য করি মিডনাইটে মাঝে মাঝে আমাদের ওপরের ফ্লোর থেকে বেশ কিছু আওয়াজ হয়, এবং মিডনাইট বলতে 2টা-3টা, কখনো বা তার চেয়ে বেশি। আওয়াজগুলো একটু অদ্ভুত ছিল, যেমন কোনো বাচ্চার দৌড়ানোর শব্দ, কিচেনে কেউ মশলা বাটছে এমন শব্দ, কখনো মনে হতো বারান্দায় দাঁড়িয়ে কেউ কাঁদছে, এবং মাঝে মাঝে তীব্র পোড়া গন্ধ পেতাম। আমরা খুব একটা কেয়ার করিনি, ভাবতাম ওপরের ফ্লোরে বাচ্চারা হয়তো খেলছে, কিন্তু মাঝে মাঝে অবাক হতাম এটা ভেবেছে এত রাতেই কি শুধু ওরা খেলে? অন্য সময় তো কোনো খেলার শব্দ পাই না। আর রান্নাঘরেই বা এত রাতে কি কাজ? তারপর আবার ইগনোর করি। দেখতে দেখতে 2 বছর কেটে যায়।
ঘটনার মূল ব্যাপার শুরু হয় এখান থেকেই। এর মাঝে 2-3টা ফ্যামিলি ওই ফ্ল্যাটে শিফট করে। আমরা ভাবি হয়তো ভাড়া সংক্রান্ত কোনো ঝামেলা অথবা ইন্টারনাল প্রবলেম, কিন্তু নতুন ফ্যামিলি বা মানে ভাড়াটিয়া ওঠার পর আমরা খেয়াল করি রাতের ডিস্টার্বিং সাউন্ড গুলো বেড়ে গিয়েছে। প্রথম দিকে আমরা ইগনোর করার চেষ্টা করি, কিন্তু পরে আর সম্ভব হয় না। ইট ওয়াজ ভেরি ইনটলারেবল। না পেরে একদিন যাই ওপরের ফ্ল্যাটে কথা বলতে। একটু অবাক হই ওনাদের কথা শুনে। ওনাদের বাসায় কোনো বাচ্চা থাকে না, থাকেন মাত্র 2জন, জব হোল্ডার হাজব্যান্ড এবং ওয়াইফ, আর বাসায় কাজ করার জন্য একজন মেইড যার বয়স 13-14 বছর। বেশ অবাক হই, এটা কি করে সম্ভব। তারপর ইনডিরেক্টলি জানতে চাই যে আপনারা কি একটু বেশি রাতে জাগেন? আরো অবাক হলাম আন্টি যখন বললেন আমরা তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ সকালে অফিসে যেতে হয়। ওনাকে আর কিছু জিজ্ঞেস না করে বাসায় চলে আসে। আমার প্যারেন্টসদের সাথে আমরা ব্যাপারটা আমি আলোচনা করি, ওনাদের অনুরোধ করি এই ব্যাপারে একটু খোঁজ নেওয়ার জন্য। আমার মতো ওনারাও খুব দুশ্চিন্তায় ছিলেন। কিছুদিন পর আম্মু ওই বিল্ডিং এর সবচেয়ে পুরনো ফ্যামিলির সাথে কথা বলতে চান। ওনারা বেশ অনেক বছর ধরে এখানে থাকেন। ওই বাসার আন্টিকে আম্মু আগে থেকেই চিনতেন, তাই কোনো ফর্মালিটি না করে সরাসরি পুরো ব্যাপারটা খুলে বললেন এবং জানতে চান যে ওনারা কিছু জানে কিনা। আন্টি প্রথমে একটু অ্যাভয়েড করতে চেষ্টা করলেন, তারপর আম্মুর চিন্তিত অবস্থা দেখে যা বললেন তা হলো এরকম। এই বাড়ি যখন কনস্ট্রাকশন চলে তখন সবচেয়ে প্রথমে আমাদের ওপরের ফ্ল্যাটটা রেডি হয়। ওই ফ্ল্যাটের মালিক যারা তারা তখন ফ্ল্যাটে উঠে যান, যদিও অন্যান্য ফ্ল্যাটগুলো তখন রেডি হয়নি। কনস্ট্রাকশনের কাজ দেখাশোনার জন্য শুধু একজন কেয়ারটেকার থাকতেন। একদিন সন্ধ্যায় ওনারা ওনাদের মেইড সার্ভেন্টকে বাসায় লক করে বেড়াতে যান। আনফর্চুনেটলি বাসায় তখন আগুন ধরে যায়। যখন ওনারা বাসায় ফেরেন ইট ওয়াজ টু লেট। বাসায় ঢুকে ওনারা দেখেন ম্যাক্সিমাম জিনিস আগুনে পুড়ে গেছে। বেশ খোঁজাখুঁজির পর কিচেনে ঢুকে দেখেন দ্য মেইড সার্ভেন্ট ওয়াজ ডেড। তাই মেয়েরাও মেয়েটার বয়স ছিল 13-14 বছর, যেটা শুনে আম্মু সবচেয়ে বেশি সারপ্রাইজড হয়। আন্টি আম্মুকে আরো বলেন লাস্ট যেসব ভাড়াটিয়া চলে গিয়েছে তারাও বেশ কিছু অদ্ভুত ঘটনা ফেস করেছে। আম্মু যখন এই কথা আমাদের সাথে শেয়ার করেন আমরা বুঝতে পারি না কি করব। আমি তখন আবারও উপরের ফ্ল্যাটে আন্টিদের সাথে কথা বলতে চাই। আমি আন্টিকে সবকিছু খুলে বলি। তখন আন্টি কিছু এক্সপেরিয়েন্সের কথা আমাদের সাথে শেয়ার করেন। যেমন রাতের বেলা ওনারাও কিচেন থেকে অদ্ভুত আওয়াজ পান। একদিন রাতে আন্টি পানি খেতে ডাইনিং স্পেসে যান, তখন বারান্দায় থাই গ্লাসে একটা বাচ্চার ছায়া দেখতে পান। পেছনে ঘুরে দেখেন ওখানে কেউ নেই। সার্ভেন্ট রুমে গিয়ে দেখেন মেইড দিব্যি ঘুমাচ্ছে। আমি আন্টিকে একটু অ্যালার্ট থাকার সাজেশন দিয়ে বাসায় ফিরে আসি। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। একদিন সন্ধ্যায় উপরের ফ্ল্যাটে আন্টি আমাদের বাসায় আসেন। আন্টিকে দেখে খুব টেন্সড মনে হচ্ছিল। আন্টি আমাদেরকে যা বললেন তা ছিল এরকম, লাস্ট নাইটে ওয়াশরুমে যাওয়ার সময় আন্টি ঘুম থেকে ওঠেন, তখন আনুমানিক 2টা হবে। ওয়াশরুম থেকে বের হয়ে আন্টি একটা কান্নার আওয়াজ শুনতে পান। একটু খেয়াল করে দেখেন শব্দটা কিচেন থেকে আসছে। আন্টি গেস করেন যে হয়তো মেইডের কোনো প্রবলেম হয়েছে। আন্টি আঙ্কেলকে না ডেকে একাই কিচেনে যান। কিচেনের কাছাকাছি এসে খেয়াল করেন কান্নার ভয়েসটা লাউডার হচ্ছে। কিচেনের দরজাটা খুলে দেখেন ভেতরটা বেশ অন্ধকার এবং কেমন একটা পোড়া গন্ধ আসছে। আন্টি লাইট অন করেন এবং যা দেখেন তা আন্টির ভাষায় অনেকটা এরকম, ফ্লোরে বসে সার্ভেন্টটা কাঁদছে। 2বার তার নাম ধরে ডাকার পরে সে পেছন ঘুরে তাকায় এবং তার চেহারাটা আনলন। তবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তার মুখটা আগুনে পোড়া ছিল। আন্টির আর কিছু মনে নেই এরপর কি হয়েছিল। এরপর সকালে যখন আন্টির ঘুম ভাঙে তখন আন্টিকে জানান যে গতকাল রাতে
আন্টির চিৎকারে আঙ্কেলের ঘুম ভেঙে যায়। আঙ্কেল কিচেনে গিয়ে দেখেন আন্টি সেন্সলেস হয়ে পড়ে আছেন। আঙ্কেল আন্টিকে ঘরে নিয়ে আসেন। সকালে আঙ্কেল আন্টির কাছে জানতে চান কি হয়েছিল। সব শোনার পর ওনারা ডিসাইড করেন এই বাসায় থাকা ওনাদের পক্ষে সম্ভব না এবং ওনারা অলরেডি বাসা ছাড়ার নোটিশ দিয়ে দিয়েছেন এবং একদিনের মধ্যে ওনারা বাসায় শিফট করবেন। এই ঘটনা শোনার পর আম্মু আব্বুও খুব টেনসড হয়ে পড়েন। আমাদের কথা চিন্তা করে ওনারা ডিসিশন নেন বাসায় শিফট করার। এরপর আমরা নতুন বাসায় উঠি। আমি পার্সোনালি ট্রাই করি ওই আন্টির সাথে কন্ট্যাক্ট করার। আনফর্চুনেটলি তা পসিবল হয়নি। তবে অনেক ট্রাই করেও এই এক্সপেরিয়েন্সটার কথা মন থেকে আজ সরাতে পারেনি। এমন কিছু ঘটনা আমার জানা আছে, তবে এটাই আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে হরেবল এক্সপেরিয়েন্স। তো সেই এক্সপেরিয়েন্সটা উনি আমাদের পাঠিয়েছেন, লাস্টে লিখেছেন, থ্যাংক ইউ রাসেল ভাই আমার এক্সপেরিয়েন্সটা সময় নিয়ে পড়ার জন্য। যদি ভালো লাগে তাদের সাথে শেয়ার করবেন। থ্যাংকস এগেন ফ্রম রায়ান। এই ছিল ঘটনা এবং ঘটনাটি আপনাদের কাছে আমি পড়ে শোনালাম। আশা করছি আপনারা আমাকে লিখছেন। আমার নাম আনুষ্কা রহমান। আমার বাবা অনেক প্রভাবশালী একজন লোক বাংলাদেশের, কিন্তু বাবার পারমিশন না পাওয়ার জন্য আমি ফুল ইনফরমেশন প্রোভাইড করতে পারছি না বলে সরি। আমি ভূত এফএমের একজন ভেরি রিসেন্ট লিসেনার অ্যান্ড আই এনজয় ইট ভেরি মাচ। যদি চোখের সামনে কিছু উড়ে যাওয়া মানে স্টাফ নিজে নিজে মুভ করা, ছায়া টাইপ কিছু দেখা, খুব বড় মাপের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, তাহলে ভাইয়া আমি বলবো আমি সারা জীবন লিখেও শেষ করতে পারবো না আমার এক্সপেরিয়েন্স। বাট once I was a normal kid just like others. আমার বাবা একজন বড় মাপের বিজনেসম্যান হওয়ার কারণে আমার বাবার অনেক শত্রুও ছিল। আমি বাবা আমার একমাত্র মেয়ে, সো আমাকে তারা অনেক আদর করেন, আগলে রাখেন। আমার জীবনে প্যারানর্মাল ঘটনার শুরু এভাবে যে আমি তখন ক্লাস 2 এর স্টুডেন্ট। স্কুলে একদিন পৌঁছানোর পর, গাড়ি থেকে নামার পর আমি গেটের দিকে যেতে থাকি। একজন স্ট্রেঞ্জার খুব ফ্রেন্ডলি টাইপের আমাকে ডাকে এবং আমি তার কাছে যাই। উনি আমাকে বলেন তোমার নাম কি আম্মু? আমি আমার নাম বলি। সে বলে তোমার সাথে কিছুক্ষণ কথা বলি। আমি মন্ত্রমুগ্ধের মতো বলি ওকে। সে আমাকে তার পিছু পিছু নিয়ে যেতে থাকে। এরপর আমার কিছু মনে নেই, আমার সেন্স ছিল না। পরে আমাকে খুঁজে পাওয়া যায় স্কুল বিল্ডিং এর পেছনে সেন্সলেস অবস্থায়। আমার বাবা আমাকে খুঁজতে হুলস্থুল করে ফেলে এবং আমাকে পাওয়ার পর বলে কি হয়েছিল। আমি কিছু বলতে পারি না। আমি লক্ষ্য করি যে আমার বাম হাতে কিছু একটা কাটা দাগের মতো, অনেকটা মানুষের মুখ অ্যাবস্ট্রাক্ট ভাবে উল্টা করে আঁকা। কোনো কিছু মানে কোন একটা জিনিস দিয়ে স্কিনের ওপরে, কোন একটা পয়েন্ট জিনিস দিয়ে স্কিনের ওপরে টানলে যেমন দাগ হয় ঠিক সেরকম। আমি তখনও বুঝিনি যে আমার লাইফে অনেকটা অন্যরকম হয়ে যাবে। ফার্স্ট থিং যেটা আমি নোটিস করি তা হলো যে প্রায় 20-25 দিন পর আমাদের বাসা বাড়িধারায়। আমি ছোটবেলা থেকে অত্যন্ত একাই বড় হয়েছি। ইভেন আমার কোনো ফ্রেন্ডও ছিল না। ফ্রেন্ড বলতে হাজার হাজার পুতুল ছিল আমার রুমে। সো ভয় পাওয়া বা প্যারানর্মাল ব্যাপার স্যাপার কাকে বলে আমি জানতাম না। আমার রুমটা অনেক বড়। রুমের লেফট সাইডে আমার ডল কর্নার। আমি একদিন ঘুমানোর আগে নোটিস করি যে আমার ডল কর্নারের দিকে একটা জমাট বাঁধা অন্ধকারের মতো। আমি উঠে পড়ি বেড থেকে জাস্ট চেক করতে। কাছে যাই, গিয়ে দেখি যে কিছুই না, জাস্ট একটু জমাট বাঁধা অন্ধকার। বাট ওই জায়গাটা আমি ফিল করেছিলাম খুবই ঠান্ডা।
আমার বেডে চলে যাই আমি। এবং এই ঘটনাটি সবাই কিভাবে নিবে জানি না, আমি খুব সিম্পলি নিলাম। কারণ রাসেল ভাই, আমি সত্যি ভয় বা প্যারানরমাল ব্যাপার স্যাপার কাকে বলে তার সাথে একেবারেই পরিচিত ছিলাম না। এরপর থেকে যা হলো, ডেইলি ওই জিনিসটা আমি দেখতে পেতাম এবং এটা কিছুটা অনেকটা লম্বা একটা ম্যানলি শেপ নিতে শুরু করলো। মাঝে মাঝে আমি কর্নারে যেতাম, বলতাম তুমি কে, তুমি আমার নতুন ফ্রেন্ড, এই টাইপের অদ্ভুত কথাবার্তা। এদিকে দিন দিন ওটা শেপ গুলো চেঞ্জ করতে থাকে আর এটি আমার আরো কাছে আসতে থাকে। আমি ওকে কাছে গেলেই প্রচন্ড ঠান্ডা ফিল করতাম এবং আমার ফাঙ্গাস টাইপের একটা স্মেল আমি পেতাম। একদিন 3টার দিকে ঘুম ভেঙে যায় আর আমি দেখি যে জিনিসটা একেবারে আমার বেডের কাছে এসে দাঁড়িয়ে আছে। আমি ফর দ্য ফার্স্ট টাইম ওটা দেখতে পাই। জিনিসটা খুবই বিভৎস ছিল, জাস্ট লাইক একটা মানুষ যে কোনো বস্তার ভেতরে যাকে ফেলে মাটি চাপা দিয়ে রাখা হয়, যেমন কিছুটা সেরকম হাত পা এর জায়গায় ছিল, মানে গাছের ডালপালা এরকম টাইপের কিছু একটা। সেটা এত বিভৎস ছিল যে আমি লিখে বোঝাতে পারবো না ভাইয়া। ওটা থেকে বিভৎস পচা একটা কাঠের মতো একটা ফাঙ্গাস ধরা গন্ধ আমি পাচ্ছিলাম। ওটা চিৎকার করে বলল, আই ডোন্ট লাইক ইউ, তুমি চলে যাও। এটা বলে আমি বালিশের কাছে থেকে, আচ্ছা এটা উনি বলছেন, এটা বলে আমি বালিশের কাছ থেকে রিমোট ছুঁড়ে মারি এবং রিমোটটি ওর ভেতর দিয়ে অন্য পাশে চলে যায়। তো এরপরে আরো অনেক বড় ঘটনা ঘটে। অনেক বড় একটা ঘটনাকে নিয়ে আমাদেরকে ইমেইল করেছেন। আমি বলবো যে বাকিটুকু আপনি চাইলে আমাদেরকে ইমেইল করতে পারেন, অডিও ক্লিপের মাধ্যমে পাঠাতে পারেন, রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। সো এই ছিল ঘটনাটা। এই মুহূর্তে আমাকে যে ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি স্টুডিওতে উপস্থিত হতে পারেননি। তিনি চেয়েছেন যে তার ঘটনাটি আমরা পড়ে শোনাই, তেমন একটা ঘটনা আমরা শোনাচ্ছি। লিখেছেন, ডিয়ার রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সব সময় ভালোর দলে। আমার নাম ইমরান। আমি বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে আছি। আজ আমি আপনাকে যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করছি তার পরিণাম ফল এখনো আমাকে ও আমার ভাইকে বয়ে বেড়াতে হচ্ছে। ঘটনাটি আজ থেকে 3-4 বছর আগের। তখন গরমের সময়, ওই সময় আমরা রাতের বেলা ছাদে উঠে বসে থাকতাম। আমরা যখন যেই বাড়িতে থাকতাম এটা ছিল 5 তলা একটি বিল্ডিং। বাড়ির পেছনে বড় একটা উঠান আর কিছু লোকাল ঘর বাড়ি ছিল। সেদিন ছিল পূর্ণিমার রাত এবং কারেন্ট নাই, তাই অসহ্য গরম। আমরা ছাদে বসে গল্প করছিলাম। তখন রাত 1:30 বা 2টা। হঠাৎ বাতাসে খুব পচা একটা গন্ধ, মাংস পচে গেলে যেমন গন্ধ পাওয়া যায় তেমন, এবং গন্ধটা খুব তীব্র ছিল। তাই আমার ভাই উঠে গিয়ে খুঁজতে লাগলো যে গন্ধটা কোনখান থেকে আসছে। আমি ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে দেখি ও আমাকে ইশারায় কাছে ডাকছে। আমি ফোনটাকে কেটে দিয়ে ওর কাছে গেলাম। ও আমাকে বলল, ভাইয়া দেখো তো এত রাতে নিচে ওটা কে দাঁড়িয়ে আছে। আমি নিচে তাকালাম, দেখলাম আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক নিচে বিল্ডিং এর কোনায় একজন মেয়ে দাঁড়িয়ে আছে মাথায় ঘোমটা দিয়ে। খুবই অবাক হলাম, এত রাতে একটা মেয়ে সাদা কাপড় পরে এভাবে দাঁড়িয়ে আছে। আমরা দুজন অনেকক্ষণ চুপচাপ ছিলাম। আর কথা বলা দরকার ওই সময় গন্ধটা খুবই তীব্র আকার ধারণ করেছিল। যাই হোক, এমন সময় রাতের নিস্তব্ধতা ভেঙে দিয়ে আমার ফোনটা বেজে ওঠে।
তারপর যা দেখলাম তা আমি কোনোদিন ভুলব না। দেখলাম বিভৎস একটা মুখ ওপর দিকে তাকালো, জল জল করছিল চোখ দুটো। আমরা দুই ভাই দৌড়ে বাসায় চলে আসি আর উঠিনি ছাদে। ঘটনাটা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর থেকে গভীর রাতে আমরা আমাদের দরজার বাইরে কারো পা হাঁটার আওয়াজ শুনতাম, ঠক ঠক করে শব্দ হওয়ার শুনতাম। আমি রাত জেগে পড়াশোনা করাটা ছেড়ে দেই এবং এতে আমার মা বাবা দুইজনই খুব অবাক হন, কিন্তু কাউকে বলিনি। এভাবেই প্রতি রাতে চলতে লাগলো। এক সপ্তাহ পর রাত 9টা কি 10টা আমার বাসার সবাই আমরা বসে টিভি দেখছিলাম। হঠাৎ করে সামনের দরজাটা খুলে যায়। কোনো বাতাস নাই, কেউ নাই। আমরা ব্যাপারটাকে গুরুত্ব দেই না। আমার বাবা উঠে গিয়ে দরজা লক করে দিলেন। কিছু সময় পর প্রচন্ড শব্দে দরজা খুলে যায়। আমরা চিৎকার করে উঠি, সবাই খুব অবাক হয়ে যায়। আমার বাবা দৌড়ে নিচে নেমে দেখলেন কেউ নেই। আমাদের বাসার পাশে আন্টিরাও দরজা খুলে বের হয়ে এসেছিলেন। এটা নিয়ে কোনো আলোচনা করতে বাধা নিষেধ করলেন। ওই রাতে আম্মা পানি খাওয়ার জন্য উঠলেন ঘুম থেকে এবং তিনি আমাদের বাসায় অসম্ভব পচা একটা গন্ধ পান, যদিও ওটা সম্ভব ছিল না। পরদিন সকালে আমরা সেই রাতের ঘটনাটা শেয়ার করি। আমার বাবা একজন হুজুর ডেকে আনেন। উনি বললেন আমরা সেদিন খুব খারাপ একটা জিনিস দেখেছি, ওটা আমাদের ক্ষতি করতে চেয়েছিল। এরপরে তিনি আমাদের দুই ভাইকে 2টা রিং দেন আঙুলে পরার জন্য। কোনো অবস্থাতে এটা যেন হাত থেকে খুলে না ফেলা হয় সেজন্য তিনি বারণ করে দেন। এরপর থেকে আজ পর্যন্ত রিংটা খুলিনি। এটাই আমাদেরকে মোহাম্মদ ইমরান হুসাইন চিটাগং থেকে লিখেছেন, কিন্তু এই স্টোরিটা অনেক ভালো। থ্যাংক ইউ। কোথাও কেউ নেই, ভয়ের গল্প শোনার এই তো সুসময়। ক্যালকাটা, আর আমার এই ঘটনাটা আমি শেয়ার করবো। এটাও ক্যালকাটাতেই আমার সাথে এবং আমার ফ্যামিলির সাথে ঘটেছে। আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। আমরা একটা নতুন অ্যাপার্টমেন্ট নিয়ে সেখানে মুভ করি। খুব অনেক ইনভেস্টমেন্টস করা হয়েছিল অ্যাপার্টমেন্টটাতে, কিন্তু আনফর্চুনেটলি ওখানে এমন কিছু ইনসিডেন্টস ঘটে যে আমাদের এত শখের অ্যাপার্টমেন্ট ওটা ছেড়ে আমাদের অন্য জায়গায় মুভ করে যেতে হয়েছিল ভেরি সুন, ভেরি শর্ট টাইম। তো এইভাবে শুরু হয় অ্যাপার্টমেন্টে। প্রথমে আমরা যখন মুভ করলাম ইনিশিয়ালি এভরিথিং ওয়াজ ওকে। তারপর যেটা হয় আমরা একটা স্বপ্ন দেখতে শুরু করি, আমি, আমার বাবা মা এবং ঘটনাচক্রে আমরা যখন আমাদের নেইবারদের সাথে কথা বলি যারা ফ্ল্যাটের ওই ডিরেকশনে থাকতো, আমার উপরে বা আমাদের ঠিক নিচে ওইদিকে যারা থাকতো, এভরিওয়ান সবাই একই স্বপ্ন দেখছিল। এটা খুব অদ্ভুত, এটা কোনো সাইন্টিফিক ভিত্তি আমরা খুঁজে পাই যে একই স্বপ্ন কি করে এতগুলো মানুষ দেখতে পায়। এবং স্বপ্নটা এরকম ছিল যে আমাদের অ্যাকচুয়ালি আমার জানলার নিচে তাকালে আমাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের ক্যাম্পাসের মধ্যে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ছিল, কিন্তু স্বপ্নে আমরা দেখতাম যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটা নেই, তার জায়গায় একটা বিশাল বড় গাছ, খুব বড় গাছ, বট গাছের মতন, এবং তার ডালপালাগুলো জানলা দিয়ে দেয়াল ভেঙে গোটা ঘরের মধ্যে ঢুকে দেয়াল জুড়ে সিলিং জুড়ে ডালপালাগুলো ছেয়ে আছে। এই গাছের স্বপ্নটা আমরা সবাই দেখতাম। এটা বলা হয় যে অল অ্যারাউন্ড বেঙ্গল এটা মানা হয় যে এই বড় যে গাছটা বট গাছ, এটাতে ব্রহ্মমূর্তি থাকে। ব্রহ্মমূর্তি is like an ancient guardian spirit, like an ancient demon. কিন্তু is more of a protector, রক্ষা করেন। কিন্তু বলা হয় যে বট গাছ কোনোদিন কাটতে নেই, বা কাটলেও সেখানে একটা রিচুয়াল বা একটা পুজো কিছু প্রসেস করা উচিত।
মানে ডিস্টার্ব করা উচিত না, রোগী বা এরকম স্পিরিটকে ডিস্টার্ব করা উচিত না। তো আমরা তারপর খবর নিয়ে জানতে পারি যে আমাদের ঠিক যে জায়গাটায় আমরা দেখতাম ওই গাছটার স্বপ্নে, অ্যাকচুয়ালি সত্যিকারের ওই জায়গাটাতে ওইরকম একটা গাছ ছিল, যেটা কেটে অ্যাপার্টমেন্টটা কনস্ট্রাক্ট করা হয়েছিল এবং কোনো পুজো করা হয়নি। যাই হোক, এটা দিয়ে শুরু হয়েছিল ঘটনা এবং এটা নাইট মেয়ারের মতো, মানে আমরা এটা রোজ দেখতাম এই স্বপ্নটা, রোজ একবার না একবার এই স্বপ্নটা আমরা দেখতাম। যাই হোক, পরে যেটা আস্তে আস্তে শুরু হয় সেটা হচ্ছে আমাদের যে ব্যালকনিটা ছিল ড্রয়িং রুমে, সেটা একটা তালা কাঁচের ব্যালকনি ছিল, একটা গোটা দেয়াল জুড়ে কাঁচের স্লাইডিং ডোর ছিল। তো সেখানে না খালি দেখা যেত যে কেউ একজন বসে আছে, একজন বয়স্ক মহিলা, যে আমাদের ব্যালকনিতে যে চেয়ারটা থাকতো সেখানে বসে আছে, বা কাঁচের মুখ রেখে হাত রেখে আমাদের দিকে দেখছে, বা হেঁটে বেড়াচ্ছে, বা ব্যালকনির কোনায় দাঁড়িয়ে আছে, কিন্তু ব্যালকনিতেই আছে। এটা দেখা যেত এবং প্রথমে বললাম তো মনের ভুল, কিন্তু তারপর জিনিসটা খুব রেগুলার হয়ে যায়। এবং শুধুমাত্র আমরা নয়, আমাদের বাড়িতে যত কাজের লোক ছিল, সার্ভেন্ট বা আমাদের ধরুন যারা রিলেটিভরা এসে নাইট স্টে করতো, অনেকেই কিন্তু ওনাকে দেখতে পেতেন। শুধুমাত্র রাতে নয়, ওনাকে দিনের বেলা, বিকেল বেলা অনেক সময় দেখা যেত। এবং পুরো মানুষের মতো চেহারা, রক্ত মাংসের মানুষের মতো, কোনো ট্রান্সপারেন্ট ট্রান্সলিউসেন্ট কিছু নয়, সাদা ময়লা কাপড়, ছিপছিপে লম্বাটে চেহারা, চোখ একদম কোটরে ঢুকে আছে, ধরুন 70-80 বছর বয়সের একজন মহিলা, চামড়া কুচকানো, সাদা চুল। ওনাকে দেখা যেত না, কিছু বলতেন না, কিছু করতেন না, শুধু তাকিয়ে থাকতেন, খুব স্পেশালি একটা দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। এবং এটা আস্তে আস্তে অনেক রেগুলার হয়ে গেল, মানে অনেক বেশি ওনাকে দেখা যেত। ধরুন আপনি ব্যালকনির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি যখন দেখেন যে ব্যালকনি দিয়ে কেউ একজন তাড়াতাড়ি করে উনি ব্যালকনির ডান দিক থেকে বাদিক থেকে ডান দিকে হেঁটে চলে গেলেন। তারপর অনেকে আমাদের এটাও বলেছে যে তারা যখন রাস্তা দিয়ে নিচে পাস করে, আমাদের বাড়ির দিকে তারা যখন তাকায় উপরে, তখন তারা কিন্তু দেখতে পায় যে আমাদের ব্যালকনিতে কেউ একজন বসে আছে। এবং যে ডিসক্রিপশন ওনারা যে বর্ণনা দিয়েছেন, ইট ইজ এক্স্যাক্টলি সেম আমরা যে মহিলাকে ঘরের মধ্যে থেকে দেখতে পাই। তো যাই হোক, আমরা এটা জানা যায় যে হয়তো ওই বাড়িটা হওয়ার আগে ওখানে একটা পুরোনো বাড়ি ছিল, মানে অ্যাপার্টমেন্ট কনস্ট্রাকশনের আগে একটা পুরোনো বাড়ি ছিল। সেইখানে যে ল্যান্ডলর্ড ছিলেন, সে প্রপার্টির কারণে সেই যে মাকে মেরে ফেলেছিল, এটা শোনা যায়। আমরা অনুমান করি যে হয়তো এটা তার মায়ের আত্মা, যাকে আমরা দেখতে পাচ্ছি জায়গাটা আমি ছাড়তে পারে। যাই হোক, এরপর কি হয়, ধীরে ধীরে আমি চিরকালই প্যারানর্মাল এনথুসিয়াস্ট, আমি খুব ডেমোনোলজি নিয়ে পড়াশোনা শুরু করি। প্রচুর সিনেমা দেখার পরে আমি আস্তে আস্তে একটা সাবজেক্ট ওটা আমি পড়তে থাকি এবং ডিমন। কিন্তু ডেমোনোলজিতে এটা বলা হয় যে আপনি যত এগুলো নিয়ে পড়বেন, আপনি একটা ম্যাগনেট বা একটা চুম্বকের মতন হয়ে যাবেন। মানে আপনি এই যাদের নিয়ে পড়ছেন সেই এন্টিটিদের, সেই সত্তাগুলোকে আপনি নিজের প্রতি অ্যাট্রাক্ট করবেন। এবং এটাই আমার সাথে হচ্ছিল। আমি রাতে যখন ঘুমোতে যেতাম, আমার মনে হতো আমার পাশে বিছানায় এসে কেউ একটা শুলো, মানে কেউ বিছানায় উঠলো, আস্তে করে একটু নড়লো, নিজেকে রিপোজিশন করলো, কেউ আমার পাশে শুয়ে আছে। কিন্তু এত ভয় পেতাম, কাঠ হয়ে ভয় শুয়ে থাকতাম, আমি ঘুরে তাকাতাম না একবারও, খুব ভয় পেতাম আমি এটা। তো যাই হোক, এটা অনেক দিন ধরে আমার সাথে এই জিনিসটা করছিল। তো তারপর কি হয়, আমি ধীরে ধীরে ডেমোনোলজি এগুলো নিয়ে পড়া একটু বন্ধ করি। কিন্তু তারপরে হয় একটা বিভৎস ঘটনা, যেটায় আমার তখন বোর্ড এক্সামস এর জাস্ট আগে প্রি টেস্ট চলছিল। তো অনেক রাত অব্দি আমি পড়াশোনা করতাম। তো একদিন রাতে ডেটটা কি 2 বাজে রাত্রি না, তো আমি ঘুমোতে যাচ্ছি, পড়াশোনা করার পর লাইট নিয়ে ঘুমোতে যাচ্ছি। আমার বাবা মা অলরেডি ঘুমিয়ে পড়েছেন, তাদের রুম হচ্ছে অ্যাপার্টমেন্টের একদম এক্সট্রিম আর একটা এন্ডে, আর আমার রুম ইজ অন দি আদার এক্সট্রিম এন্ড। যখন ঘুমোতে যাচ্ছি, হঠাৎ করে তখন আমার ঘুম আসেনি, আমি চোখ খুলে নিচের দিকে তাকিয়ে দেখি আমার পাটা খাটে, যেখানে আমার দুটো পা, তার পাশে আরেকটা তৃতীয় পা। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই, একদম প্রস্তুত
হচ্ছিলাম না এটা দেখার জন্য। মানে আমার পায়ের পাশে আরেকজনের পা, একটাই পা, অনেক বড় একটা পা, মানে আমার হাইট বা আমার শরীরের গঠনের তুলনায় যার পাটা আমি দেখছি অনেক বড় সড়ো চেহারার একজন মানুষ, যেটা দেখে মনে হচ্ছিল মানুষ বা whatever। এই পাটা ছাই ছাই রঙের ছিল, সলিড ছিল না, এটা মোর ট্রান্সলুসেন্ট, একটা ছায়াময় ব্যাপার ছিল পাটার মধ্যে, কিন্তু স্পষ্ট পা, এটা আমি দেখতে চাচ্ছিলাম। তার মানে এটা বোঝা যায় যে যার পাটা আমার পায়ের কাছে তার শরীরটা কিন্তু আমার পাশেই তাহলে হওয়া উচিত, মানে আমার বাঁ দিকেই কিন্তু তার থাকা উচিত, শুয়ে থাকা উচিত বিছানায়। কিন্তু রাসেল ভাই আমি তখন চেষ্টা করি বাঁ দিকে ঘুরে তাকানোর, কিন্তু আমি নিজের মাথাটা নাড়াতে পারি না, আমার গোটা শরীর প্যারালাইজড ফিল করছিলাম আমি তখন। আমার গোটা বাঁ দিকটায় কেউ যেন একটা চেপে বসে আছে বা আমাকে ধরে রেখেছে, বিছানার সাথে আটকে রেখেছে। আমি কিছুতেই মাথাটা ঘুরিয়ে তাকাতে পারছিলাম না। অদ্ভুত একটা প্রেশার, অদ্ভুত একটা স্ট্রেংথ আমাকে যেন কারোর একটা এক্সটার্নাল স্ট্রেংথ আমাকে আটকে রেখেছে। তো যাই হোক আমি তখন কোন রকমে ঈশ্বরের নাম নিয়ে কোন রকমে ছুটে পালাই, কিন্তু কিছুতেই পিছনে ঘুরে তাকাতে পারি না যে ওখানে কি রয়েছে বা কে রয়েছে। এবং কোন রকমে আমি বাবা মার ঘরে চলে যাই এবং আমি আর তারপর থেকে একা শুনি। আমার পরীক্ষার সময় ছিল, তো আমি তারপর থেকে আর একা একদমই শুনি। এবার কি হয়, আমাদের একজন ফ্যামিলি অ্যাস্ট্রোলজার আছে, উনি একদিন আমাদের বাড়িতে এলেন। স্পিরিচুয়াল গাই, খুব আধ্যাত্মিক মানুষ। উনি বাড়িটাতে ঢুকেই বললেন যে এই বাড়িটার বাস্তু ঠিক হলো, এই বাড়িটাতে একটা অদ্ভুত নেগেটিভ এনার্জি বা একটা খারাপ কিছু আছে, তোরা যত শিগগিরই পারি সেখান থেকে চলে যা, আর যদি নাও যাস জানি এখানে তোরা বেশি দিন থাকতে পারবি না। আমাদের খুব দুঃখ হয়, কারণ খুব শখের অ্যাপার্টমেন্ট ছিল, আমাদের খুব মনের মতো সাজিয়েছিলাম অ্যাপার্টমেন্টটা। তো যাই হোক, এরপর থেকে কি হয় আমরা দেখতে পাই যে এই বাড়িটাতে আমাদের সাথে কোনো কিছু ভালো হচ্ছিল না, কোনো সাকসেস আসছিল না। অদ্ভুত একটা ডিপ্রেশন, সবার খুব একটা মন মরা অ্যাটিটিউড হয়ে যাচ্ছিল বাড়িতে, ঝগড়াঝাটি হচ্ছিল, নাথিং ওয়াজ গোয়িং গুড। আমার পড়াশোনায় সেরকম মন লাগছিল না, শরীর ভালো থাকছিল না, খুব নেগেটিভ একটা অ্যাটমসফিয়ার বাড়িটাতে তৈরি হয়ে গেছিল। এরপর থেকে কি হয়, এই অ্যাক্টিভিটি গুলো বাড়িটায় বাড়তে থাকে, যে আমরা বাড়িতে কেউ একা থাকলে খালি ফিল হয় যে পাশের ঘরে যেন কেউ আছে, হাঁটা চলার আওয়াজ পাই, রান্নাঘরে বাসন নাড়ার আওয়াজ আসছে, কল খোলার আওয়াজ হচ্ছে, বাথরুমের দরজাটা যেন কেউ বন্ধ করে দিল, ফ্রিজ খোলার আওয়াজ হচ্ছে। এবং এটা একজনের সাথে হলে আমি বুঝতাম এটা ইলিউশন, কিন্তু বা কোন রকমের মনের ভুল, কিন্তু এটা সবার সাথে হচ্ছিল। বাড়িতে যেই একা থাকতো সেই কিন্তু একই জিনিস ফিল করতো। আর আমার মা খুব লজিক্যাল মানুষ, উনি কখনোই এটা প্যারানর্মাল অ্যাঙ্গেল থেকে ভাবেন না, বাট শি ওয়াজ স্ক্যার্ড। তো যাই হোক, এরপরে আমরা খুব ভয় পেয়ে যাই, আর আমরা ভাবি যে না, বাড়িটা বিক্রি করে আমরা শহরের অন্য একটা দিকে মুভ করে দেবো, আমরা বাড়িটা তারপর সেল করে দিই। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আমি জানি না ওই বাড়িটাতে এখন যারা আছে তারা এটা ফিল করছেন কিনা, কারণ আমি এখন অন্য শহরে থাকি। বাট আরেকটা জিনিস হচ্ছে যে আমি এরপর অনেক পড়াশোনা করেছিলাম এটা নিয়ে, আমি ট্রাই টু রিসার্চ অন দিস। আমি যেটা কনক্লুড করছি যে এক এক সময় কি হয়, একটা কোনো পার্টিকুলার আত্মা বা একটা কোনো পার্টিকুলার স্পিরিট একটা বাড়িতে বা একটা জায়গায় থাকে না। এক এক সময় এক একটা বাড়ি বা এক একটা জায়গার বাস্তু বা তার ডাইমেনশন, তার ডিরেকশন, জিনিসটা এমন হয় যে সেটা প্রচুর নেগেটিভ এনার্জিকে সেটা নিজের প্রতি আকর্ষিত করে, তার প্রতি অ্যাট্রাক্টেড হয় প্রচুর নেগেটিভ এনার্জি। তো সেই জন্য আমার যেন মনে হয় বাড়িতে একটা ভোল্টেজ বা বাড়িতে একটা অদ্ভুত একটা নেগেটিভ এনার্জির হাব তৈরি হয়ে উঠেছিল, সেখানে ব্রহ্মদৈত্যর থাকতে পারে বা ডিমোনোলজিতে আমি যা পড়েছিলাম সেই আত্মাগুলো অ্যাট্রাক্টেড হয়ে আসতে পারে, বা ওই যে মহিলার আত্মা সে ছেড়ে যেতে পারছে না জায়গাটা, হয়তো অনেক কিছু। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। আই হোপ
ভিউয়ার্স লিসনার্স লাইক ইট। আর আমার আরো অনেক ঘটনা আছে আমার এবং আমার বন্ধুদের ফ্যামিলি মেম্বারদের, যেটা দেশে বা বিদেশে আমি অনেক কিছু ফিল করেছি। তো শেয়ার করবো, আরো ঘটনা শেয়ার করবো। অ্যান্ড আই ফিল ফিজিক্যালি আই উইল কাম টু দ্য বুথ স্টুডিও and meet you guys soon. Thank you.